গল্পটির প্রথম পর্ব অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। তবে প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে আর বেশি দেরি না করে চলুন গল্পের অন্তিম পর্ব শুরু করা যাক। ডাক্তার আর উকিল দুজনেই ব্যস্ত মানুষ। দিন তিনেক পর ডেট দিলেন উকিল মশাই। ডাক্তার দিলেন আরও একদিন পর। ভবেন রায় ছানো উকিল, বয়স প্রায় বিনায়কবাবুরই মতো, 2-1 বছর এদিক ওদিক হতে পারে। নীলের পরিচয় পেয়ে খাতির করে বসালেন। আসার উদ্দেশ্য শুনে বলল, হ্যাঁ, ব্যাপারটা খুবই স্যাড। আর ওরও শখ বলিহারি, বুড়ো বয়সে বিয়ে করতে গেলি, তাও কিনা একটা মেয়ের বয়সী মেয়েকে। প্রথম বউটা মরার পর কত করে বললাম, কিন্তু কে শোনে কার কথা। আপনি তো ওর অনেক দিনেরই বন্ধু। তা বলতে পারেন, প্রায় 30 তো হবেই। ওর বন্ধু বলতে আমরা দুজন, আমি আর প্রদীপ। তাহলে আপনারা তো ওর নারী নক্ষত্র সবই জানেন। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। আমাদের দুজনের সঙ্গে পরামর্শ না করেও কখনোই কিছু করেনি, একমাত্র ওর বুড়ো বয়সে ভীমরতিটা ছাড়া। আপনাকে নিয়োগ করার কথাও আমাকে জিজ্ঞাসা করেছিল। ভালোই করেছে। ব্যাপারটা ফ্যাটাল হতে পারত। জানা তো প্রয়োজন যে কে সেই কালপ্রিট। তা কিছু এগোলেন? তেমন কিছু নয়। আচ্ছা, ওনার তো সম্পত্তি প্রচুর। বলতে পারেন। নিশ্চয়ই উইল টুইল করেছেন। ওরা একটা উইল করেছিল অনেকদিন আগে। প্রথম পক্ষের বউ মারা যাওয়ার পর সে সব কিছু রিনার নামে করে দিয়েছিল। তারপর সে উইলটা কিছুটা রদ বদল করে। নিশ্চয়ই বিয়ের পর। ঠিকই ধরেছেন। বিয়ের পর সম্পত্তি 10 আনা 6 আনা ভাগ করেন। 10 আনা স্ত্রীর নামে আর 6 আনা মেয়ের নামে। তবে কিছুদিন আগে বিনু আমার কাছে এসেছিল, আবার নাকি উইলটা বদলাবে। হোয়াট? বিনায়কটা বরাবরই প্রবল ভাবপ্রবণ, দুমদাম ডিসিশন চেঞ্জ করে। আসলে ওর ওই ক্যারেক্টারের মধ্যে একটা প্রচণ্ড ছেলে মানুষ ব্যাপার আছে। এটা বরাবরই দেখেছি। কোনো কারণে ও চটে গেলে ব্যাস, সে একেবারে পর হয়ে গেল। আবার কারোর ওপর প্লিজড হলে তাকে সব কিছু দিতেও আটকাবে না। নিশ্চয়ই ইদানিং ওর স্ত্রীর সঙ্গে রিলেশনটা ভালো যাচ্ছে না, তারই এফেক্ট নতুন উইল পাল্টাবার চিন্তা। এবারের বয়ানটা কীরকম? সবটাই মেয়ের। কে জানে এটা আবার কতদিনের জন্য বহাল থাকে। আপনাকে অজস্র ধন্যবাদ। দারুণ একটা খবর দিলেন। মনে হচ্ছে আমি আবার অপরাধীকে ট্রেস আউট করতে পেরেছি। ওই উইলের সংবাদ? ওটা তো আছেই। আপনার কথার মধ্যেই নিজের অজান্তে একটা কথা আপনি বলে ফেলেছেন। সংবাদটা মূল্যবান। ও, আর একটা কথা, স্ত্রী বর্তমানে কি স্বামী স্ত্রীকে সম্পূর্ণ বঞ্চিত করে তার নমিনি অন্য কাউকে করতে পারেন? সে তো কন্ট্রোভার্সিয়াল। স্ত্রীকে বঞ্চিত করার কারণ দেখাতে হবে। অনেক ধন্যবাদ। আর চলি। তা কি খবর দিলাম সেটা একটু বলে যান। বলবো, সবই বলবো। আজকের মতো আমাকে যেতে অনুমতি দিন। কাল ডাক্তার সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর একটা খবর জানার উপরেই সব কিছু নির্ভর করছে। সে খবরটা আমি দিতে পারবো না। বোধহয় না। আজ চলি। বাইরে বেরিয়ে এসে দীপু জিজ্ঞাসা করল, বোধহয় আমাকেও কিছু বলবে না? বলবো রে, বলবো, সবই বলবো। কিংবা তুই নিজেই ভাব না, দেখি না তোর কত ইনটিউশন বেড়েছে। আগাগোড়াই তো আমার সঙ্গে আছিস। তাহলেই হয়েছে বলে ও একটা সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করলো। ডক্টর প্রদীপ সান্যাল কিন্তু বেশ প্রতিপত্তিশালী, রমরমা পসার। বাড়িখানিও দেখার মতো। দুপুরের দিকে মাত্র 1 ঘন্টা সময় দিয়েছিলেন। ভদ্রলোকের চেহারাটিও বেশ, দেখলেই যেন রোগীর রোগ সেরে যায়। কথাবার্তাও বেশ অমায়িক। নীল যেতেই উনি বললেন, বেশিক্ষণ সময় দিতে না পারার জন্য সত্যিই দুঃখিত। আসলে আমাদের প্রফেশনটা এমনটাই, বেয়াড়া ধরনের। সামাজিকতা প্রায় বলতেই বুঝেছি। বসুন বসুন। খুব কম সময়ের মধ্যেই আপনাকে ছেড়ে দেব। জানি তো আপনি কতটা বিজি। আপনার বন্ধুর ব্যাপারে আমার 2-1টা প্রশ্ন আছে। আপনার জবাবের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। বিনায়কের কথা বলছেন তো? বলুন আপনার কি প্রশ্ন।
বিনায়কবাবুর ব্যক্তিগত কোনো শত্রু আছে কি? আই থিঙ্ক ইয়েস। এ কথা কেন বলছেন? ওর খামখেয়ালিপনা বলতে পারেন, এটা ওর একটা রোগ। এতে একদিকে ও যেমন কিছু লোকের কাছে প্রিয়, অন্যদিকে কিন্তু কিছু মানুষের কাছে অত্যন্ত অপ্রিয়। তেমন কেউ ওর শত্রু হতে পারে, এমন শত্রু যে ওর প্রাণনাশও করতে পারে। শত্রুতার কোনো সীমারেখা কি টানা যায়? মানুষের শত্রুতা অনেক সময় বীভৎস আকার ধারণ করতে পারে। তাছাড়া ওর ব্যবসায়ে রাইভালও অনেক আছে, তাদেরকেও হতে পারে। আবার থামলেন কেন? পারিবারিক মালিন্য থেকেও হতে পারে। কীরকম? এই বিয়েটাই ধরুন না, খুব একটা সুখকর বিয়ে তো নয়। এ বিয়ে নিয়ে মেয়ে জামাইয়ের সঙ্গে মনোমালিন্য ছিলই। বিয়ে যার সঙ্গে হলো তার সঙ্গেও যে খুব একটা প্রীতিকর সম্পর্ক ছিল তা তো নয়। এই কথা কেন বলছেন? জয়তী দেবীর সঙ্গে কি তেমন সুসম্পর্ক নেই? মনে তো হয় না। আসলে মেয়েটির একটি পুরনো অ্যাফেয়ার ছিল, সম্ভবত এখনও রয়েছে। আর ইউ শিওর? বিনায়কবাবু কি তেমন কিছু বলেছেন? বলিনি, তবে আমার কাছে একটা কারণে মাঝে মধ্যে আসতো। কারণটা বলা যাবে? যদিও সেটা একজন ডাক্তারের পক্ষে নীতিবিরুদ্ধ, তবে ফর দ্য সেক অফ বিনায়ক আমি বলছি। বিনায়ক মাঝে মাঝে সেক্সুয়াল এবিলিটিস বাড়ানোর জন্য ওষুধের বয়ান করত। কিন্তু কিন্তু বয়স তো কোনো কিছুর অপেক্ষায় থাকে না, প্রকৃতি তার নিজের নিয়মেই চলে। সেই কারণেই কি জয়তী দেবী আনহ্যাপি? হতে পারে একজন যুবকের কাছ থেকে একটি যুবতী যা পেতে পারে, একজন প্রায় বৃদ্ধের কাছ থেকে কি সেই প্লেজার আশা করা যায়? না, তা হয়তো নয়, কিন্তু জয়তী দেবী তো নিজের ইচ্ছেতেই বিনায়কবাবুকে বিয়ে করেছিলেন। এ ব্যাপারেও সন্দেহের অবকাশ আছে। তা সে বিনায়ক মুখে যাই বলুক না কেন, অবশ্য পৃথিবীতে এই ঘটনা বিরল নয়। পয়সার লালসায় অথবা অন্য কোনো তাগিদে সত্য যুবতীও তার পিতৃতুল্য কাউকে বিয়ে করেছে। জানি না জয়তীর মধ্যে তেমন কিছু আছে কিনা। কিন্তু জয়তী দেবী তো অন্তঃসত্ত্বা। নীলের কথা শুনে ডাক্তার বোধহয় একটু অবাকই হলেন। তারপর বললেন, আপনি কি করে জানলেন? ঠিক জানি না, তবে আমার মনে হয়েছে, আর সেটাই কনফার্ম করার জন্য আপনার দ্বারস্থ হওয়া। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ঠিক তাই, উনি মা হতে চলেছেন। এ তো সুখবরই, এতে এত শঙ্কিত হবার কি আছে? না, আশঙ্কার কারণ জয়তের মা হওয়াটা নয়, আশঙ্কার কারণ বিনায়কের কমপ্লেক্স। কমপ্লেক্স? কিসের কমপ্লেক্স? একে তো বিয়ে করে মেয়ে জামাইয়ের কাছে অপ্রিয়, তার উপরে এই বয়সে পিতা হওয়া। এটা তো কোনো কমপ্লেক্সই নয়। আরও আছে, মাফ করবেন, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, উচিতও নয়। আপনি গোয়েন্দা মানুষ, একদিন হয়তো আপনার চোখে সব ধরা দেবে। এই ব্যাপারে আমায় ক্ষমা করতে হচ্ছে, প্লিজ। ঠিক আছে, অসুবিধা থাকলে বলবেন না। আজ তাহলে উঠি, আমি কিন্তু 1 ঘন্টাও সময় নিইনি। নমস্কার জানিয়ে নীল বেরিয়ে আসছিল। হঠাৎ ডাক্তার প্রদীপ সান্যাল বলে উঠলেন, একটা কথা মিস্টার ব্যানার্জি, বিনায়ক একটা ভুল করেছে জয়তীকে বিয়ে করে। তবে সব সত্যিগুলো যদি আপনি কোনোদিনও জানতে পারেন, তাহলে সেটা প্রকাশ না করলেই আমি সুখী হব। আপনার কথা রাখার চেষ্টা করব, কারণ আমার কাজ কেবলমাত্র সেই অজ্ঞাত আততায়ীকে খুঁজে বার করা, তার প্রকৃত সত্যটাকে জানা, তার বেশি কিছু নয়। আর চলি। দীপুর চেহারা ছিপছিপে হলেও তার গায়ে অসম্ভব রকমের জোর। গায়ে সারসির মতো শক্ত বাঁধনে কবজি ধরে টেনে এনেছে লোকটাকে। অবশ্য পেছনেই নীল ছিল। লোকটা পালানোর কোনো চেষ্টাই করেনি। এই নিন মিস্টার পারাঞ্চাপে, বিনায়ক বসু মল্লিকের অজ্ঞাত আততায়ী। সিট থেকে তরাক করে লাফ দিয়ে উঠলেন তারকাবিত পরাঞ্জাপে। এরই মধ্যে আপনি ধরে পেলেন কোথায়? ও ডেরা থেকে। লোকটা একটা দাগি ক্রিমিনাল, নাম গোমেস। পয়সা পেলে যে কোনো লোককেই খুন করতে পারে। পয়সা পেয়েই ও বসু মল্লিককে খুন করতে গিয়েছিল। ওসব নিজেই স্বীকার করেছে। কিন্তু কোনো কিন্তুর ব্যাপার নেই। নীলাঞ্জন ব্যানার্জি কোনো লোককে যখন পুলিশের হাতে তুলে দেয়, তখন তার সমস্ত দায়িত্ব সেই নেয়। আপনি পাক্কা পুলিশ অফিসার,
একটু চেষ্টা করলেই সব জানতে পারবেন। আর ও যদি স্বীকার না করে তাহলে তো আমি আছি। যে জুতোর ছাপ পাওয়া গিয়েছিল তার মাপ ছিল 8 নম্বর। ওই লোকটার পায়ের মাপ নিলেও মিলে যাবে। এই নিন এই জুতো জোড়া, এই নিন নীল রঙের ট্রাউজার আর নীল রঙা স্পোর্টস গেঞ্জি। এই সবই ওর ঘরে পাওয়া গিয়েছে। আর একটা জিনিস ওর ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল, একটা মানদাতার আমলের ঘড়ি। ঘড়িটা এই লোকটারই। এই নিন একটা ঘড়ির দোকানের গ্যারান্টি রসিদ। কিছুদিন আগেই ওই মেকারের ঘড়িও সারাতে গিয়েছিল। এটা তার গ্যারান্টি কার্ড। যে দোকান থেকে ও ঘড়ি সারাতে গিয়েছিল তার মালিক সবই স্বীকার করেছে। এই লোকটাই ওই ঘড়ি সারাতে দিয়েছিল। ঘড়ির মেকারি নাম সেন্টার সেকেন্ড, ব্ল্যাক টাইল। ঘড়ির নাম্বারও মিলে যাবে। আর কিছু প্রমাণ চাই? তা নয় হলো, কিন্তু আপনি তো বলছেন এই ছোকরা ভাড়াটে গুন্ডা বা খুনি। হ্যাঁ, বিভিন্ন থানায় ওর নামে অনেক রিপোর্ট আছে। কিন্তু যার কাছে টাকা খেয়ে ও বিনায়ক বাবুকে হত্যা করতে চেয়েছিল, অ্যাকচুয়ালি সে তো কালপ্রিট। তা সেই লোকটা কে? এই লোকটাই সব বলবে। না বললে কি করে কথা বলাতে হয় তা তো আপনি ভালোই জানেন। আজ আমি আসি। সে কি মশাই, আপনি চলে যাবেন? আপনার এলাকারই ঘটনা, দায় দায়িত্ব সবই আপনার। আমি কেবল আপনাকে একটু সাহায্য করেছি। অবশ্য আপনার কোনো প্রয়োজন হলে ডাকবেন, আমি চলে আসব। এই মুহূর্তে আমার অনেক কাজ, যেতেই হবে। ঠিক আছে মিস্টার ব্যানার্জি, আপনাকে আর আটকাবো না, এটার ব্যবস্থা আমি করছি। বলেই উনি অত্যন্ত নৃশংসভাবে লোকটার চুলের মুঠি চেপে ধরলেন। শালা শুয়োর কা বাচ্চা, চলো अबे हमारा खेल दिखाएंगे। বিধুপনা চাপে হিড়হিড় করে টানতে টানতে তাকে লকআপে নিয়ে গেলেন। নীল আর দীপু থানা থেকে বেরিয়ে পড়ল। বাইরে বেরিয়ে এসে দীপু জিজ্ঞাসা করলো, এত তাড়াহুড়ো করে বেরিয়ে এলে, যাবে কোথায়? বারে, বিনায়কবাবুকে বলে আসতে হবে না? তার অজ্ঞাত আততায়ী ধরা পড়েছে। আর কার প্রচেষ্টায় ওই ভাড়াটে খুনিটা তাকে হত্যা করতে চেয়েছিল সেটাও তো জানাতে হবে। ব্ল্যাঙ্ক চেকটা তো কাজ শেষ না করে আর ভরে নেওয়া যায় না। ছবি দুটো এনেছিস? হ্যাঁ, এই নাও। আরে আসুন আসুন মিস্টার ব্যানার্জি, সেই যে গেলেন তারপর থেকে তো আর কোনো পাত্তাই নেই। তা কদ্দূর এগুলেন? সব বলছি। তা আপনি কবে থেকে নিচে নেমেছেন? এই হপ্তাখানেক, অবশ্য প্রদীপের হুকুম নিয়েই। এখন শরীর কেমন? ভালো হয়ে গেছি, তবে ওই সিগারেটটার ওপর এখনো বিধি নিষেধ আছে। ছেড়ে দিন না মশাই, সিগারেটটা সত্যিই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। দেবো ছেড়ে দেবো। এরকম একটা অ্যাক্সিডেন্টের পর কে জানে যদি কোনোদিন অ্যাটাক ফ্যাটাক হয়ে যায়। হ্যাঁ, তাই এবার বলুন, আর টেনশনে রাখবেন না কাইন্ডলি। হ্যাঁ, এগোলেন কত দূর? আপনার আততায়ী ধরা পড়েছে। হ্যাঁ বলেন কি? একেবারে ধরা পড়ে গেল? কই কই কোথায় সে? আপাতত লোকাল থানায়, দারোগা মিস্টার পরঞ্চপের লকআপে। কে লোকটা? কে? নীল পকেট থেকে দুটো ছবি বার করে, পোস্টকার্ড সাইজের কালার্ড ফটোগ্রাফি। বিনায়কবাবুর দিকে এগিয়ে দিতে দিতে বলল, দেখুন তো, ঠিক অজ্ঞান হবার আগে, ঠিক চোট পাবার আগে আপনি এই রকম দুটো ছবি দেখেছিলেন কি না? ছবি দেখে লাফিয়ে উঠলেন বিনায়ক। ইয়েস ইয়েস ইয়েস, এই সেই লোক। হ্যাঁ, একেই তো আমি দেখেছিলুম। দারুণ ছবি হয়েছে মশাই। আমার এই সাগরেত্রীর ফটো তোলার হাত দারুণ। দেখুন তো লোকটাকে চিনতে পারেন কি না? একটা সামনে থেকে ছুটতে ছুটতে আসছে, আর একটা ছুটে চলে যাচ্ছে। বহু এক। কিন্তু হ্যাঁ বলুন। এ তো অতীত। মুখটা একটু হেজি, কিন্তু শেষকালে তো অতিনি। ছুটে চলে যাওয়া ছবিটা আরও মাইন্ডলি দেখুন, ভালো করে আপনার দেখা ছবির সঙ্গে মিলিয়ে নিন। কি দেখেছেন আমায় সেটা বলুন তো। এই তো সেদিন ওই নীল ট্র্যাকস্যুট, সাইডে ওই সাদা ডোরা দেওয়া নীল ট্রাউজার, নীল গেঞ্জি, পায়ে সাদা কেটস। এক্স্যাক্টলি দ্য সেম পিকচার আই সি বিফোর আই বিকেম আনকনশিয়াস। হঠাৎ করে যেন ঘরের মধ্যে বাজ পড়ল। প্রায় সেই রকমই একটা গলার আওয়াজে নীল চিৎকার করে উঠল, নো, অ্যাবসলিউটলি নট। ইউ ডিড নট সি দ্য সেম পিকচার। হোয়াট? কি বলতে চাইছেন আপনি? আপনি কোনো কিছুই দেখেননি। এই সবটাই আপনার কল্পনা, সবটাই আপনার বানানো গল্প।
তার মানে? মানেটা আপনি আমার থেকে অনেক ভালো করেই জানেন। আপনি যা যা দেখেছিলেন, মানে আমাদের যা যা দেখাতে চেয়েছিলেন, তার মধ্যে একটা কথা আজ আপনি বাদ দিয়ে গেছেন, অথচ সেদিন আমাদের বলেছিলেন। কি? কে আমি বাদ দিয়েছি? এমন একটা কথা যেটা আপনার অজান্তেই আপনি বলে ফেলেছিলেন, অথচ সে কথাটা আপনার বলার নয়। কি কি আমার অজান্তে বলেছি যা নিয়ে আপনি আমায় চ্যালেঞ্জ করতে সাহস পাচ্ছেন? চেঁচিয়ে কোনো লাভ নেই বিনায়কবাবু। নিজের অজান্তেই একটা বানানো গল্প তৈরি করতে গিয়ে একটা বেফাঁস কথা বলে ফেলেছিলেন। আসলে আপনি নিজের অজান্তেই সত্যিটা বলে দিয়েছিলেন। আপনি বলেছিলেন নীল রঙের ট্র্যাকস্যুট, সাদা কেস, আর হাতে লোহার ডান্ডা, আর মাথায় এক ঝাঁকড়া চুল। হ্যাঁ, বলেইছি তো, যা দেখেছি তাই বলেছি। কোথায় কোথায় ওই ছবির মধ্যে এক ঝাঁকড়া চুল? হঠাৎ বিনায়কের সারা মুখে কেউ যেন সাদা রং ঢেলে দিল। নিথর এবং বোবা দৃষ্টিতে উনি বোকার মতো ছবিটার দিকে তাকিয়ে রইলেন। না বিনায়কবাবু, মিলবে না। আপনার কল্পনায় দেখা ছবির সঙ্গে এই ছবি মিলতে পারে না, কারণ অতীনবাবুর মাথায় অত ঘন এবং বড় চুল নেই। যা আছে তাও ছোট করে ছাঁটা। আসলে যে লোকটাকে আপনি টাকা দিয়ে নিযুক্ত করেছিলেন তার মাথায় আছে অনেক ঝাঁকড়া চুল। নিজের অজান্তেই আপনি এই বেফাঁস কথাটা বলে ফেলে নিজেকে চিনিয়ে দিলেন। বিনায়ক বোধহয় সব ভাষা হারিয়ে ফেলেছিলেন। দপ করে বসে পড়লেন সোফার ওপর। হ্যাঁ, ওই লোকটা ওই একই কথা বলল, ভেরিফাই করার জন্য ছুটে এলো। নীলার দীপু ঘুরে তাকালো। দারোগার করতে পারা বিধু পরঞ্জপে তখনও হাঁপাচ্ছেন। কিন্তু এসবের অর্থ কি মিস্টার ব্যানার্জি? ঘরের কেচ্ছা আমি বাইরে নিয়ে যেতে চাইনি মিস্টার পারঞ্চপে। তাই ভাড়াটে লোকটাকে আপনার হাতে তুলে দিয়ে আমি এসেছিলাম বিনায়ক বাবুর সঙ্গে শেষ বোঝাপড়া করতে। আমার দুর্ভাগ্য আপনি এসে পড়েছেন। সত্য উদ্ঘাটনের জন্য বিনায়কবাবু আমাকে এখানে ডেকেছিলেন। বিনায়কবাবু কি এখনও আমার সত্য উদ্ঘাটন করতে বলছেন? বিনায়ক নিশ্চুপ, কিন্তু চেঁচিয়ে উঠলেন বিধু পরঞ্জপে। উনি না বললেও আপনাকে বলতে হবে মিস্টার ব্যানার্জি। আইন নিয়ে তো ছেলে খেলা করা যাবে না। আইন কোনো সেন্টিমেন্টের ধার ধারে না। আপনি বলুন। সামান্য সময় নিল নীল কিছু ভাবার, তারপর বলল, অপ্রিয় হলেও বিনায়কবাবু সব কিছুই আমাকে বলতে হবে, এবং মিস্টার পারঞ্চপে যেখানে আইনের প্রশ্ন তুলেছেন সেখানেই আমি অপারগ। অনেকক্ষণ পর বিনায়ক মুখ তুলে তাকালেন। কিছুক্ষণ আগে সাদা হয়ে যাওয়া মুখটার রং ধীরে ধীরে ফিরে আসছে। বোধহয় প্রথম ধাক্কাটা উনি সামলে নিতে পেরেছিলেন। ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালেন। তারপর প্রায় নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করলেন। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আপনি বলবেন, সব কিছুই বলবেন। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি সব কিছুই জেনে গেছেন। আর মিস্টার পরাঞ্জপের কথা অনুযায়ী আইনকে কিছু লুকোনোর মানই হয় না। বোধহয় সেটার কোনো দরকারও নেই। তবে একটা কথা, হয়তো আমি কিছু অন্যায় করেছি, কিন্তু কোনো অপরাধ বোধহয় করিনি। নীল কিছু একটা বলতে যাচ্ছিল, হাত তুলে বাধা দিলেন বিনায়ক। না 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 না, আগে আমাকে শেষ করতে দিন, তারপর আপনার যা বলার সব কিছু সবার সামনেই বলবেন। কথা বলতে বলতে ড্রয়িং রুমের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছিলেন বিনায়ক। একটা বুককেসের সামনে দাঁড়িয়ে কাচের পাল্লাটা খুলে ফেললেন তিনি। একটা মোটা বই টেনে নিয়ে বইটা খুলে আরও কিছু বোধগম্য হওয়ার আগেই বার করে আনলেন একটি ছোট আকারের পিস্তল। চমকে উঠেছিল তিনজনেই। বিনায়কের ব্যাপারটা তারা কিছুই আঁচ করতে পারেনি। তিনজনেই যখন সম্বিত ফিরে পেল, দেখল বিনায়কের হাতের পিস্তলটি তাক করা আছে ঠিক তার নিচের রগের পাশে। নীল চিৎকার করে উঠল প্রথমে। কি করছেন মিস্টার বসু মল্লিক? ওটা নামিয়ে রাখুন। একটু আগেই তো আপনি বললেন আপনি অন্যায় কিছু করেছেন, কিন্তু অপরাধ তো কিছু করেননি। তাহলে এসব কেন? বিনায়কবাবুর ঠোঁটের কোণে তখন রহস্যময় হাসি। হাসি বজায় রেখেই তিনি বললেন, সেদিন একটা খুন হতে পারত, হয়নি। একটা প্ল্যান সাকসেসফুল হতে পারত, হয়নি। কিন্তু যা হয়নি তা আজ হতে পারে। আপনাকে আমি পূর্ণ স্বাধীনতা দিচ্ছি সব কিছু প্রকাশ করার, কারণ আমি আপনাকে ডেকে এনেছিলাম সত্য প্রকাশের কারণে। আপনার সধর্ম আপনি পালন করুন, কিন্তু আমার সামনে নয়। আমার পক্ষে আপনার সব কথা হজম করার মতো শক্তি আর নেই। ব্ল্যাঙ্ক চেক আপনাকে দেওয়া আছে, আপনার ইচ্ছে মতো টাকা আপনি বসিয়ে নেবেন। বিনায়কের সব কথা শেষ হয়ে গেল মাত্র একটি যান্ত্রিক শব্দে।
অন্যেরা অসহায়ের মতো কেবলমাত্র চোখ বুজিয়ে বিভৎস দৃশ্যটির হাত থেকে নিস্তার পেতে চাইল। বিনায়কবাবুর আত্মহত্যার পর প্রায় 15টা দিন কেটে গেছে। পরলোকই কাজকর্ম সব মিটে গেছে। তার মৃত্যুর সঙ্গে এ কাহিনীও শেষ হয়ে যেতে পারত, কিন্তু উপসংহারটুকু না জানা হলে এই কাহিনী পূর্ণতা পায় না। এক বিধু পরাঞ্জপে ছাড়া কেউই জানে না যে কেন এই হত্যার প্রচেষ্টা এবং কেনই বা এই আত্মহত্যার পরিণতি। নীল সবকিছু খুলে বলেছিল মিস্টার পরাঞ্জপেকে। সবকিছু শোনার পর তিনি বললেন, স্যাড, ভেরি স্যাড বলে বসু মল্লিক সংক্রান্ত পুলিশি ডায়েরি ক্লোজ করে দিয়েছিলেন। নীলু আর ও বাড়িতে যায়নি। ও বাড়ির হালচালও সে জানে না। ব্ল্যাঙ্ক চেকটা এখনো পড়ে রয়েছে। সে ভেবেছিল বিনায়কবাবুর কাহিনী অসমাপ্তই থাক, কিন্তু সেটা হতে দিলেন না ডাক্তার প্রদীপ সান্যাল আর ভবেন রায়। ওদের দুজনের বিশেষ আমন্ত্রণে নীলকে যেতে হয়েছিল ভবেন রায়ের চেম্বারে। ভবেন রায়, প্রদীপ সান্যাল, নীল আর দীপু ছাড়া ঘরে আর কেউই ছিল না। নীলের ইচ্ছেতেই বসু মল্লিকের কোনো আত্মীয়কেই ডাকা হয়নি। প্রদীপ সান্যালই প্রথমবার জিজ্ঞাসা করলেন, এরকম একটা ট্র্যাজিক এন্ড যে হবে বোধহয় আমি সেটা আঁচ করেছিলাম, কিন্তু বাধা দেবার কোনো রাস্তাই আমার জানা ছিল না। বোধহয় এই কারণেই বলে নিয়তি কেন বাধ্যতে। মিস্টার ব্যানার্জি, আপনার মুখ থেকে শেষটুকু শুনতে চাই, যা আমি আর ভবেন জানি না। অথচ ভবেন রায়ের চা করে এসেছিল জলখাবার দিতে। চায়ে চুমুক দিয়ে নীল বলল, আমার ইচ্ছে ছিল না বিনায়কবাবুর সব কথা ওর মেয়ে, জামাই, স্ত্রী আর বোন আর ভাগ্নে জানুক। যে সম্মান বাঁচানোর জন্য তিনি আত্মহত্যা করেছেন, সেই সম্মানটুকু ক্ষুণ্ণ হোক আমি চাই না। এতে কারোরই কোনো লাভ নেই। বরং মৃত্যুর পরেও বিনায়কবাবুর পরিবারের সকলের কাছে ছোট হয়ে যাবেন। আপনারা ওর বিশেষ বন্ধু, আমায় কথা দিয়েছেন ওদের কারোর কাছে এই কথাটা আপনারা জানাবেন না। এই বিশেষ অনুরোধটা আমি কিন্তু আপনাকে করেছিলাম। ধন্যবাদ, আপনি আমার কথা রেখেছেন। মাত্র 2-1 মিনিটের নীরবতা। তারপর আবার নীল বলতে শুরু করল, বিনায়কবাবু দুটো কাঁটা উপড়ে ফেলতে চেয়েছিলেন। উনি গোলাপ তুলতে গিয়েছিলেন, কিন্তু কাঁটার আঘাতে নিয়ে গেলেন। আপনাদের মুখেই শোনা উনি বরাবরেরই খামখেয়ালি আর অত্যন্ত মোডি। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো কল্পনাবিলাসীও। ওর খামখেয়ালিপনার জন্য উনি কারোর কাছে ভালো, আবার কারোর কাছে মন্দ। সে যাই হোক, জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময় কাটিয়ে এসে একটা চরম ভুল কাজ করে ফেলেছেন তিনি। আর ভুলই বা বলি কেন, জয়তীর মতো শিক্ষিতা, সুন্দরী এবং টলটলে যুবতী মহিলাকে দেখে যে কোনো মানুষই দুর্বল হতে পারেন। বিনায়ক প্রেমে পড়লেন, ভুলে গেলেন সমাজ এবং সংসার। ভুলে গেলেন জয়তী আর তার মেয়ে রিনা প্রায় একই বয়সী। জয়তীকে ওর প্রথম দর্শনেই এত ভালো লেগেছিল যে যৌবন উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যৌবনের প্রচণ্ড শক্তিকে ঘরে নিয়ে আসতে ব্যস্ত হয়ে পড়েছিলেন, এবং সামাজিক বাধাকে উপেক্ষা করে নানান কৌশলে জয়তীকে উনি বিয়ে করলেন। এই সমস্ত কিছুই আপনারা জানেন, নতুন কিছু আর বলার নেই। কিন্তু কিছুদিনের মধ্যে নিজের ভুলটা বুঝলেন এবং বিয়ের ফলে মেয়েজামের কাছ থেকে তিনি দূরে সরে গেছেন। অথচ যার জন্যে এবং যে একাকিত্ব মোচনের জন্যে এই নতুন বন্ধন, সে কোথায়? তাকে দেবার মতো তো কিছুই নেই তার। কি ডাক্তার সান্যাল, আপনি কি বলেন? ইউ আর রাইট। বিনায়কের পক্ষে তার স্ত্রীকে সন্তুষ্ট করার কোনো উপায় ছিল না, বিকজ হি লস্ট হিজ সেক্সুয়াল এবিলিটি। ভবেন রায় বলে উঠলেন, সে কি তাহলে? ইয়েস, আমি সেই পয়েন্টটাই আসছি। দাম্পত্য জীবনে মেয়েদের অনেক কিছুই চাহিদা থাকে, যেখানে দেহের একটা মুখ্য ভূমিকা আছে। ওটা না পেলে কোনো মেয়েই ভালো থাকতে পারে না। একে তো বিনায়ক জোর করে জয়তীকে বিয়ে করেছিলেন, যদিও তিনি সবাইকে একটা গল্প বলতেন যে জয়তীই নাকি তাকে বিয়ের ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করেছিল। আসলে ওইভাবেই তিনি ভাবতেন বা ভাবতে চাইতেন। এ এক ধরনের মানসিক বিকার, নিজের কাছে নিজের অপরাধ স্খলনের চেষ্টা। উনি ভাবতেন নিরুপায় জয়তী তার কাছে আশ্রয় চাইছে, তাই তিনি তাকে আশ্রয় দিয়েছেন। আসলে সবটাই ওর কল্পনা বিলাস। এছাড়াও মেয়ে রিনার কাছে একটা কৈফিয়ত দেবার তো প্রশ্ন ছিলই। যাই হোক, অসুখী স্ত্রীকে যখন তিনি কিছুতেই সুখী করতে পারছেন না এবং বারবার ডাক্তারের কাছ থেকে উত্তেজক ওষুধ ব্যবহার করেও কোনো ফল হচ্ছে না,
ঠিক সেই সময় ধূমকেতুর মতো ঘটনাস্থলে এসে হাজির হলেন অতীন মজুমদার। না, অতীনের আগমন জয়তীর কোনো পূর্ব পরিকল্পিত ফন্দি নয়। আমি খোঁজ নিয়ে দেখেছি, অতীনের সত্যিই একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওর মালাই চাকিটা গুঁড়ো হয়ে গিয়েছিল একটা কম্পিটিশন ম্যাচে। মালাই চাকি বাদও দিতে হয়েছিল, খেলা ছেড়ে দিতে হয়েছিল অতীনকে। লজ্জায় আর দুঃখে সে দীর্ঘদিন জয়তীর সামনে আসেনি। নিজের অক্ষমতা নিয়ে জয়তীকে বিয়ে করাটা তার কাছে জয়তীর করুণা ভিক্ষা ছাড়া আর কিছুই মনে হয়নি। এবার ভবেন রায় বললেন, তাহলে ওই হতভাগ আবার ফিরে এলো কেন? না এলেই তো ভালো হতো। কিসে হতো তা জানি না, তবে অতীন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে জয়তীর কাছে আসেনি। ভেবেছিল জয়তীর বিয়ে হয়ে গেছে, সে সুখে আছে। তার সম্বন্ধে জয়তীর ভুল ধারণা ভাঙাতেই বোধহয় সে এসেছিল। যদিও জয়তী প্রথমে অতীনকে তেমন পাত্তা দেয়নি, কিন্তু অতীনের প্রতি তার দুর্বলতা ছিলই। প্রথম প্রেমে যেমন অভিশাপ আছে, তেমনি প্রথম প্রেম ভোলাও শক্ত। অতীনের সব কথা শোনার পর জয়তী কেবল তাকে ক্ষমাই করল তা নয়, আরও বেশি করে তাকে কাছে রাখার চেষ্টা করল। এর কারণ নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। খুব সম্ভবত বিনায়কের অযোগ্যতা। নিশ্চয়ই, তবে বিনায়কবাবু আবার একটা ভুল করলেন। কি ভুল? আপনারা জানেন অতীনের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। এইসব শুনে জয়তী তাকে বলেছিল, তুমি ব্যবসা করো, টাকা আমি দেব। হ্যাঁ, জয়ন্তী 20,000 টাকা ওকে দিয়েছিল, বিনায়কের কাছ থেকেই নিয়ে দিয়েছিল। বিনায়কের তখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা। বাড়িতে নিয়ে আসা পর্যন্ত স্ত্রীর মুখে তিনি হাসি দেখেননি। প্রথম হাসি দেখলেন অতীনের আসার পর। শালা গোবরে ঠাসা মাথা, একে তো নিজের কোনো কেরামতি নেই, আর তার উপর ঢোকালি স্ত্রীর ভূতপূর্ব প্রেমিকাকে। সারা উল্লুক আর কাকে বলে, আমাদের সঙ্গে কোনো কনসাল্ট করেনি। একেই বলে বৃদ্ধস্থ তরুণী ভার্য। ও বেটা মরবে না তো আর কে মরবে? আগুন নিয়ে খেলা করতে গিয়েছিলেন বিনায়কবাবু। হয়তো এইভাবেই চলত, হয়তো এইভাবেই বিনায়কের স্ত্রীর হাস্যমুখ দেখে সন্তুষ্ট থাকতেন, কিন্তু হলো না। ডাক্তার সাহেব, এর পরেরটা তো আপনার জানা, এবং সেটাই আপনি সেদিন আমার কাছে প্রকাশ করেননি। জানি, সবই জানি। বিনায়ক এসেছিল আমার কাছে, জানিয়েছিল জয়তী কনসিভ করেছে। তার মানে বেটা অতীনই? হ্যাঁ ভবেনবাবু, টকবগে ফুটন্ত যৌবন, একদিকে অক্ষম অথর্ব স্বামী, আর অন্যদিকে তার পুরনো প্রেম, সেও তখন ফুটছে। খুব স্বাভাবিক ঘটনা। বিনায়কবাবু এতটা মেনে নিতে পারলেন না। সাপ এবং সাপিনী দুজনকে এক ঘায়ে খতম করার সিদ্ধান্ত নিলেন। কারণ না দেখিয়ে ডিভোর্স করতে পারতেন না, আর কারণ দেখাতে গেলেই অপমানের চূড়ান্ত। নিজের হাতে ওদের গুলি করতে পারতেন, তাতেও কলঙ্ক, ধরা পড়ে জেলে যেতে হবে। এরপরই ওই ঐতিহাসিক সিদ্ধান্ত। সত্যিই ওর কল্পনা শক্তি ছিল। উনি জানতেন প্রতিদিন ভোরে উঠে অতীন দৌড় প্র্যাকটিস করে নীল ট্র্যাকস্যুট পরে। প্রশ্নের ফ্যাকড়া তোলে দীপু, কিন্তু নীলদা, যে লোকটার মালায় চাকি বাদ হয়ে গেছে সে আবার দৌড়োয় কেমন করে? কিছু না বলে নীল সরাসরি ডাক্তারের দিকে তাকালো। প্রদীপ সান্যাল বললেন, বুড়ো বয়সে মালাই চাকি গেলে দৌড়ঝাঁপ করতে না পারলেও ভালো রকম হাঁটাচলা করার ক্রমণা আছে। অতীনবাবুর খুব অল্প বয়সেই মালাই চাকি বাদ গিয়েছিল। প্র্যাকটিস করলে সমতা বজায় রেখে আস্তে আস্তে দৌড়ানোর অসম্ভব কিছু নয়। তারপর কি হলো বলুন মিস্টার ব্যানার্জি? গোমেজ নামে একজন ট্যাক্স ভাড়াটে গুন্ডার সঙ্গে উনি যোগাযোগ করলেন। বলে দিলেন তাকে কি করতে হবে। নীল ট্র্যাকস্যুট আর পায়ে সাদা কেটস, অর্থাৎ ঠিক যেমন পোশাকে অতীন প্রতিদিন প্র্যাকটিস করত, সেই পোশাকে একদিন ভোরে তাকে পেছন থেকে ডান্ডা মেরে পালিয়ে যাবে। এই কাজটুকুর জন্যেই সে পাবে মোটা অঙ্কের টাকা। কিন্তু এটা তো খুব রিস্কি ব্যাপার। একটু এদিক ওদিক হলে তো ও নিজেই খুন হতে পারত। তা হতে পারত, তবে গোমেজ লোকটা ওইসব করেই পেট চালায়। সে জানে কোথায় কতটুকু জোরে আঘাত করতে হবে। গোমেজ জানত যাকে মারার জন্য সে অভিনয় করছে সে মরে গেলে তার বারবার অর্থপ্রাপ্তি হবে না। যাই হোক, আঘাত পাওয়ার পর বিনায়ক বোধহয় সত্যিই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফেরার পর উনি পূর্ব পরিকল্পনা মতো পুলিশের কাছে স্টেটমেন্ট দেন যে নীল ট্র্যাকস্যুট পরা কেউ একজন তাকে মেরে ছুটে পালিয়ে যাচ্ছে। তার মাথায় ঝাঁকড়া চুল। মস্ত বড় ভুল। স্টেটমেন্ট দেবার সময় তিনি ভুলটা করে অথবা উত্তেজনার ঘোরে বা যে কারণেই হোক গোমেজের বর্ণনা দিয়ে দিয়েছিলেন।
অতীনের নয়। গোমেজের মাথায় ঝাঁকড়া চুল, কিন্তু অতীনের স্বল্প কেশ। অতীনকে ফাঁসাবার জন্যেই যে এত কিছু সেটা তিনি স্পষ্ট করে দিলেন যখন আমাদের তোলা অতীনের ছবিকে, যে ছবিতে অতীনকে স্পষ্টই চেনা যায়, চিনেও তিনি বললেন, হ্যাঁ এই লোকটা, যে লোকটা তাকে পেছন থেকে আঘাত করেছিল। বেশ, নয় প্রমাণই হলো অতীনই বিনায়ককে খুন করতে চেয়েছিল। তাতে সাপটা হয়তো মরতে পারত। অ্যাটেম্প্ট টু মার্ডারের ক্ষেত্রে তার জেলও হতো, কিন্তু হোয়াট অ্যাবাউট জয়তী? বিনায়কবাবুর বানানো গল্পের মধ্যে তার মনের ইচ্ছাটা লুকিয়েছিল। সেইভাবেই তিনি প্রথম দিন আমাকে তার ব্যক্তিগত জীবনের ইতিবৃত্তি শুনিয়েছিলেন একটা রোম্যান্টিক বানানো গল্প, শুনিয়েছিলেন হরিমাধবের গল্প, জয়তীর নিরুপায় অবস্থা, তার যেচে বিয়ের প্রস্তাব দেওয়া, সবই বলেছিলেন। তবে তার মধ্যে নিজের অজ্ঞাতেই তিনি একটা সত্য কথা বলে ফেলেছিলেন। উনি বলেছিলেন, জয়তীকে আজও আমি বুঝতে পারিনি। আসলে উনি বলতে চেয়েছিলেন, জয়তীর নেশা ওর একেবারেই কেটে গেছে, এবার ওকে বিদায় দিতে চান। মোহভঙ্গের পর উনি প্রায় উন্মত্ত হয়ে গিয়েছিলেন। প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন রিনাকে। তাকে সম্পত্তির সামান্য অংশ দিয়ে বাকি 10 আনা অংশ দিয়েছিল জয়তীকে। ভবেনবাবুর কাছে উনি উইলটা পাল্টাবার কথাও বলেছিলেন, তাই না ভবেনবাবু? আগে হ্যাঁ, জয়তীকে কিছু না দিয়ে সে মেয়ে আর জামাইয়ের নামে করতে চায়, সেই মতো উইলও তৈরি করা আছে। অথচ উনি সেটাই শেষ সই করেননি। হ্যাঁ তাই, আজ নয় কাল করে সময় কাটাচ্ছিল। কেন? তার কারণ অ্যাটেম্প্ট টু মার্ডারের অভিযোগ কোর্টে উঠলে তিনি প্রমাণ করাতেন যে অতীন এবং জয়তী মিলেই চক্রান্ত করে তাকে হত্যার চেষ্টা করেছে। প্রমাণ করাতেন তাকে হত্যার উদ্দেশ্য সম্পত্তির ওই 10 আনা অংশ। স্ত্রীর বিশ্বাসহীনতার প্রমাণটাই তিনি সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। প্রমাণ করাতেন সন্তান উৎপাদনের ক্ষমতা তার নেই, এ সন্তান অবৈধ, এ সন্তান অতীনের। কিন্তু এতে ওর প্রেস্টিজ যেত না? যেত, কিন্তু তখন তিনি মরিয়া। সব প্রেম তখন গরলে পরিণত হয়েছে। অসাধবী স্ত্রীকে পরিত্যাগ করার জন্য যে মানুষটা একটা ভাড়াটে গুন্ডার হাতে নিজের ঘাটটা এগিয়ে দিতে দ্বিধাবোধ করে না, তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। এমনকি ওই আঘাতের কোনো কারণে তার মৃত্যু হলেও জয়তী বা অতীন কেউই রেহাই পেত না। কেন? ছকটা সেইভাবেই সাজিয়েছিলেন। আমার অনুমান হয়েছিল তিনি এত কিছু করেছিলেন স্ত্রী এবং তার প্রেমিককে ফাঁসি কাটে ঝোলানোর জন্য। তিনি কি একটা ডায়েরি রেখে যাবেন না? অন্তত একটা স্টেটমেন্ট, যাতে করে তার মৃত্যুর পর সেটি পুলিশের হাতে পড়ে আর তারা চরম শাস্তি পায়। হ্যাঁ, আমার অনুমানটা ঠিক। সে কাজটাও তিনি করেছিলেন। আত্মহত্যার পর পুলিশ তার ব্যক্তিগত শয়নকক্ষের বালিশের নিচ থেকে একটা ডায়েরি উদ্ধার করে। তাতে লেখা আছে, অসাধবী স্ত্রী এবং তার প্রেমিক অতীনের সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে হত্যা করার চেষ্টা করতে চাইছে। তাদের গোপন আলোচনা থেকে আমি সবই জানতে পেরেছি। যে কোনো মুহূর্তেই আমার মৃত্যু হতে পারে। তাই আমি আমার সমস্ত সম্পত্তি আমার মেয়ে রিনার নামে করে দিয়েছি। উকিল ভবেন রায় তার সাক্ষী। যদি কোনো কারণে সই না করা হয়ে ওঠে, তাহলে আমার শেষ ইচ্ছাই যেন ফলপ্রসূ হয়, এমন কথাও ভবেনকে বলা আছে। অপঘাতে মৃত্যু হলেও আমার বিশ্বাস নিশ্চয়ই এই ডায়েরি পুলিশের হাতে পড়বে, যদি না জয়তী এই ডায়েরি কোথাও সরিয়ে ফেলার সুযোগ পায়। এ তো শালা নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। বোধহয় তাই। আসলে প্রেম আর অর্থ অনেক অনর্থের মূল। যাই হোক, আপনাদের আর কিছু জানার আছে? বাইরে এসে দীপু বলল, ব্ল্যাঙ্ক চেকটা ভরবে না? কিছু না বলে পার্স থেকে ভাঁজ করা চেকটা বার করল নীল। তারপর সেটাকে টুকরো টুকরো করে হাওয়ায় ভাসিয়ে দিতে দিতে বলল, এবার না হয় নাই ভরলাম। এরকম তো অনেকবারই হলো নীলদা। এভাবে সেন্টিমেন্টাল হলে তো ট্যাগ করের মাঠ হতে বেশি দিন লাগবে না। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, না, আমার এসব ভাল লাগে না। নীল সামান্য হাসল, তারপর বলল, দীপু, একটা কথা মনে রাখিস, গোয়েন্দাগিরিটা আমার মনের খিদে মেটাবার জন্য। আমি যে রহস্যভেদী, রহস্য ভেদ করেই আমার আনন্দ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটু কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ডিটেকটিভ নীল ব্যানার্জির প্লেলিস্টে তৈরি করা রয়েছে।
এন্ড স্ক্রিনে সেটা দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।